নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সাঁকরাইল রাজগঞ্জে। আমাদের আজকের গন্তব্য রাজগঞ্জের পাল জমিদার বাড়ি, সেখানকার দুর্গাপুজো দেখা। আর এই রাজগঞ্জের পাল জমিদার বাড়ির কাছে রয়েছে গঙ্গা। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা দিয়ে একটা ছোট মালবাহী জাহাজ চলেছে। এই গঙ্গা দিয়ে যখন মালবাহী জাহাজ যায় তখন গঙ্গায় ছোট ছোট ঢেউ ওঠে। সেই ঢেউগুলো পরবর্তীকালে গঙ্গার পাড়ে গিয়ে আছড়ে পড়ে। এই দেখুন ছোট ছোট ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে। এটা খুব সাধারণ দৃশ্য। যারা গঙ্গার কাছে থাকেন বা গঙ্গা দিয়ে যাতায়াত করেন তাদের কাছে এই দৃশ্য নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা যারা গঙ্গা থেকে দূরে থাকি বা গঙ্গা দিয়ে যাতায়াত করি না তাদের কাছে এই দৃশ্য একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন অনুভূতি। এর আগে 3টি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে মহাষষ্ঠীর দিন আমি চলে গিয়েছিলাম হাওড়ার আন্দুলে, সেখানকার বনেদি বাড়ি পুজো দেখব বলে। আমি হাওড়ার আন্দুলে 3টি বনেদি বাড়ি পুজো দেখেছি এবং সেই ভিডিও আপনাদের শেয়ার করেছি। প্রথমটা হচ্ছে আন্দুল রাজ পরিবারের দুর্গাপুজো, দ্বিতীয় হচ্ছে কুন্ডু চৌধুরীদের বাড়ির দুর্গাপুজো এবং তৃতীয়টি হচ্ছে দত্ত চৌধুরীদের বাড়ির দুর্গাপুজো। আমরা 3টি দুর্গাপুজো দেখে চলে এসেছি সাঁকরাইলে রাজগঞ্জে পাল জমিদারদের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা। আপনাদের এর আগেই জানিয়েছি যে যারা কলকাতার ভিড়ের পুজো বা বিশাল থিমের পুজো ছেড়ে একটু অন্যরকম পুজোর আনন্দ উপভোগ করতে চান, একটু অন্যরকম পুজো দেখার অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে চান, তারা কলকাতা শহর ছেড়ে মফস্বলে গিয়ে বিভিন্ন বনেদি বাড়ির পুজো দেখতে পারেন। সেখানকার বনেদি বাড়ির পুজো দেখার পাশাপাশি নতুন নতুন দৃশ্য দেখার অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন আপনারা। যেমন আন্দুল রাজ পরিবারের পুজোর ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাংলা লুপ্ত প্রায় সরস্বতী নদীকে, এখানে যেমন দেখাতে পাচ্ছি আপনাদের গঙ্গাকে। আপনাদের দূর থেকে পালবাড়িটি দেখানোর চেষ্টা করছি। বাইরে দেখছেন যে গেরুয়া রঙের কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়েছে এবং দূরে দেখলেন হলুদ আর খয়েরি রং করা পাল জমিদারদের বাড়ি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওই দূরে মোড়ের মাথায় আমরা টোটো থেকে নেমে পড়েছি, নেমে হাঁটতে হাঁটতে চলেছি পাল জমিদার বাড়ির দিকে। এই যে বাঁদিকে যে ঢালাই করা পথটি চলে গেছে জমিদার বাড়ির দিকে, সেই পথ দিয়ে আমরা জমিদার বাড়ির দিকে যাব। তার আগে চারপাশটা দেখানোর চেষ্টা করছি। দূরে দেখতে পাচ্ছেন পাল জমিদারদের বাড়ি, আর এখানে প্রচুর গাছপালা আছে। গাছতলায় বসে ছেলেরা গল্প করছে, এখানেও বাড়ির পাশে দাঁড়িয়ে ছেলেরা গল্প করছে। এই যে দেখুন ইট দিয়ে উইকেট বানানো হয়েছে, এখানে বাচ্চারা বোধহয় ক্রিকেট খেলে। এই যে পালবাড়ির সামনে একটি পুকুর আছে, এই দূরে গঙ্গা। এই পুকুরের জলে, পুকুরের ধারে যে গাছগুলো রয়েছে তাদের ছায়া পড়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমরা ধীরে ধীরে পাল জমিদার বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। এই জমিদার বাড়িটি বেশ বড়, অনেকটি জায়গা নিয়ে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলি হয়তো পাল পরিবারের আত্মীয় বা পরিবারের সদস্যদের। যারা দূরে থাকেন তারা এই মহাষষ্ঠীর দিন এই বাড়িতে এসেছেন পুজোর আনন্দ উপভোগ করতে। আপনারা দেখছেন যে বাড়ির প্রবেশপথের সামনে একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলটি কেন করা হয়েছে জানি না। আরো দেখছেন যে বাড়ির ছাদেও একটি প্যান্ডেল করা হয়েছে। পাল জমিদার বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন পাল জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন পাল জমিদার বাড়ির প্রধান প্রবেশপথ। প্রবেশপথের দুদিকে জোড়া থাম রয়েছে আর মাথার উপর পেডিমেন্ট রয়েছে। আর প্রবেশপথের দুধারে রয়েছে সারি সারি জানালা, বড় বড় সবুজ রঙের, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়িতে দেখে থাকি। এই বাড়িও তার ব্যতিক্রম নয়। এবার আমরা প্রবেশপথের একবারে সামনে এসে পৌঁছে গেছি। ওপরে পেডিমেন্ট দেখতে পাচ্ছেন আর প্রবেশপথটি সুন্দর আলো আর কাপড় দিয়ে সাজানো হয়েছে। গেটের উপরে ইংরেজিতে লেখা রয়েছে ললিত লজ, সেটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। আমরা এবার ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করব। এটা দেউড়ি। এই দুদিকে যে বসার জায়গা আছে, এখানে বসে পাহারা দিতেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা খোলা জায়গা আর তারপরে দোতলা দালান, টানা বারান্দা আর জোড়া জোড়া থাম খানিকটা তফাতে। আপনারা দেখতে পাচ্ছেন পাল জমিদার বাড়ির ঠাকুর দালান, 5 খিলানযুক্ত ঠাকুর দালান, উঁচু ভিতের উপর অবস্থিত। সামনে একটি অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়েছে। ঠাকুর দালানের সামনে টানা লম্বা সিঁড়ি, ধাপে ধাপে মাটি থেকে উঠে গেছে ঠাকুর দালানে। সিঁড়িগুলো আবার খয়েরি রঙের উপর সাদা রং দিয়ে চিত্রিত, নানা নকশা ফুটিয়ে তোলা হয়েছে এবং খিলান ও থামগুলোকেও সুন্দর করে সাজানো হয়েছে ফুল, কাপড় এবং আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস দিয়ে। আপনারা 2 থামের মাঝখান দিয়ে মায়ের মূর্তি দেখছেন, উপরে একটা ঝাড়বাতি রয়েছে। 5 খিলানটা দেখাবার চেষ্টা করছি আপনাদের।
থাম আর খিলানে সুন্দর কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। মায়ের মূর্তি আপনারা দেখছেন। এই পাল জমিদার বাড়ির সূচনা হয় চূড়ামণি পালের হাত ধরে। তিনি ছিলেন আন্দুল রাজ পরিবারের দেওয়ান। তার কাজে সততা ও নিষ্ঠার জন্য তিনি আন্দুল রাজ পরিবার থেকে এখানে একটা বিশাল আয়তনে নিষ্কর জমি লাভ করেন এবং জমিদারি পত্তন করেন। চূড়ামণি পালের পর তার পুত্র নফরচন্দ্র পাল জমিদারি দেখার পাশাপাশি তিনি ইট ভাটার ব্যবসায় মনোনিবেশ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গা দালানের সামনে লম্বা টানা সিঁড়িতে আলপনা দেওয়া হয়েছে। আপনাদের আলপনাগুলো দেখানোর চেষ্টা করছি। আপনাদের সেই আলপনাগুলো দেখানোর চেষ্টা করলাম। এই যে থাম খিলানগুলো একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন ফুল, কাপড় এবং আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস দিয়ে সাজানো হয়েছে। মায়ের মূর্তি আপনারা দেখছেন, উপরে একটা ঝাড়বাতি রয়েছে, দুপাশে চাঁদমালা রয়েছে থামে। সামনে এই বাড়ির ছোট সদস্যরা গল্প করছে। আজকে মহাষষ্ঠী, তাই পুজোর খুব একটা তাড়া নেই, পুজো সকালই হয়ে গেছে। সামনে একটা বেড়া মতন দেওয়া আছে। মায়ের মূর্তি দেখছেন এক চালান মূর্তি এবং প্রতিটি মূর্তি কিন্তু সোলার সাজে সজ্জিত করা হয়েছে। মা এখানে অসুর দলনী, দশভুজা, দশ প্রহরণ ধারিণী। মাতৃমূর্তির পেছনে যে অর্ধচন্দ্রাকার চালচিত্র রয়েছে, সেই চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দরভাবে তাকে ডেকোরেশন করা হয়েছে। আপনারা সামনের বারান্দাটা দেখছেন, উপরে ঝাড়বাতি দেখছেন। এই প্রতিমার কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন এবং এখানেই প্রতিমা তৈরি হয়। একই শিল্পী পরিবার বংশ পরম্পরায় এই প্রতিমা নির্মাণ করে চলেছেন বছরের পর বছর ধরে। এই বাড়ির দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে, তাই এখানে কোনো বলি হয় না। মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় এবং নবমীতে কুমারী পুজো হয়। এই বাড়ির আরেকটি নিয়ম হচ্ছে যে প্রতিমা বিসর্জনের পর প্রতিমার কাঠামোটিকে আবার এই দালানে নিয়ে আসা হয়। পরবর্তী বছরে সেই কাঠামোতেই আবার নতুন মূর্তি নির্মাণ করা হয়। এই দুর্গা দালানের তিন দিকে রয়েছে দালান। দুর্গা দালানের সম্মুখভাগে এবং বাঁ দিকে রয়েছে একতলা দালান এবং ডান দিকে রয়েছে দ্বিতল দালান। এই পুরো বাড়িটাই খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। আপনারা দেখছেন যে পুরো রং চঙে করা হয়েছে, পুরো ঝকঝক করছে দেখতে। আসলে এনাদের 4 একর একটা গোলাপ বাগান ছিল, সেই বাগানটিকে দেবোত্তর করে দেওয়া হয়েছে। সেই বাগান থেকে যে আয় হয়, সেই আয় দিয়ে কিন্তু এই বাড়ির মেনটেনেন্স এবং দুর্গাপুজোর ব্যয়ভার বহন করা হয়। এই পাল জমিদার বংশের দুর্গাপুজো শুরু হয় চূড়ামণি পালের হাত ধরে। তিনিই ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। আপনাদের আগেই জানিয়েছি যে চূড়ামণি পালের পুত্র নফরচন্দ্র পাল জমিদারির পাশাপাশি ইনভার্টার ব্যবসায় মন দিয়েছিলেন এবং সেই ব্যবসা থেকে তিনি প্রভূত অর্থ উপার্জন করছিলেন। তার আমলে দুর্গাপুজোর জাঁকজমক অনেক বেড়ে গিয়েছিল। আপনারা যে দালানটি দেখছেন, এই দালানটি খুব একটা পুরনো নয়। আগের পুরনো দালানটি গঙ্গার ভাঙনে ধ্বংস হয়ে গেলে এই দালানটি নতুন করে নির্মাণ করা হয়। এবারে দুর্গাপুজোর কিছু আলাদা নিয়ম কানুন আছে। যেমন এই বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে, কোনো বলি হয় না। আর মহালয়ের দিন থেকে শুরু হয় চণ্ডীপাঠ। এনাদের বাড়ির পুজো রীতিনীতির আরেকটি বৈশিষ্ট্য হল অষ্টমীতে সিঁদুর খেলা। অন্যান্য জায়গায় যেমন দশমীর দিন সিঁদুর খেলা হয়, সেটা এখানে অষ্টমীর দিন পালন করা হয়। দশমীর দিন কিন্তু মাকে বরণ করে তারপরে বিসর্জন দেওয়া হয়। এই দুর্গা দালানের পাশেই রয়েছে একটি ঘর, সেখানে এই পরিবারের শ্রীকৃষ্ণের মূর্তি পূজিত হয়। শ্রীকৃষ্ণের মূর্তিটি কালো কষ্টি পাথরের তৈরি। আজ মহাষষ্ঠী, তাই বাড়িটি একটু ফাঁকা ফাঁকা লাগছে। পুজোর 4 দিন কিন্তু এই বাড়িটি সরগরম হয়ে ওঠে। এই বাড়ির সদস্যরা যারা দূরে দূরে থাকেন, তারাও কিন্তু পুজোর সময় এখানে চলে আসেন। এছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সাধারণ মানুষের সমাগমে এই বাড়ি জমজমাট হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।